যদি সিনেমার হিরোর কথা বলেন তো শাকিব খান তো ডেফিনেটলি নাম্বার ওয়ান। আমার সবসময় একজনকে ভালো লাগতে হবে কেন, হুম, আমাকেও তো আরেকজনের ভালো লাগতে হবে। অবশ্যই, অবশ্যই। মিম বোল্ডলি বিউটিফুল। নোবেল ভাইয়ের সাথে কাজ করতে যে আমি অনেক শিখেছি। নোবেল ভাই এক রকমের পার্সোনালিটির মানুষ, মিম আরেক ধরনের পার্সোনালিটির মানুষ। রাকিববাবু বিয়ে কবে করছেন? এটা খুব কমপ্লিকেটেড কোশ্চেন। এই ইন্ডাস্ট্রিটাতে গিভ অ্যান্ড টেকের একটা ব্যাপার থাকে। গিভ অ্যান্ড টেক ব্যাপারটাও নট অনলি। সময় পরিবর্তনের সাথে সাথে স্টাইল এবং ফ্যাশন নিজের সক্রিয়তাকে ধরে রেখে সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে। আর এই ফ্যাশন এবং স্টাইলকে যারা ক্যামেরার পেছনে থেকে নেতৃত্ব দিয়ে নামি দামি ব্র্যান্ডকে আমাদের সামনে ভিজুয়ালি উপস্থাপন করছে, আজকে সেরকমই একজন মানুষ আমাদের সঙ্গে হাজির আছেন। হি ইজ নান আদার দেন ফ্যাশন ডিজাইনার, কোরিওগ্রাফার এবং স্টাইলিস্ট রাকিব হোসেন। সালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি রাকিব হোসেন বলেছি, বাট রাকিব বাবু হবে। ভাইয়া কেমন আছেন? ওয়েলকাম করছি আপনাকে রূপালী পডকাস্টে। ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। রোজা থেকে আপনাকে এনেছি, একটু অনেক কষ্ট হয়েছে, তবে আমি এই পুরো শোটা রান করে নিয়ে গেলে সেই কষ্টটা পুষিয়ে যাবে ইনশাল্লাহ, আমি আশা রাখছি। সামনে তো ঈদকে কেন্দ্র করে কি কি কাজ আছে এবং আমরা নতুন কি কি কাজ দেখতে পাবো? আসলে ঈদকে কেন্দ্র করে যে কাজগুলো, এগুলো আসলে ঈদের অনেক আগে থেকে শুরু হয়। লাইক ধরেন আমরা মিনিমাম 2 থেকে 3 মাস আগে আমরা প্রিপারেশন নিই। বিভিন্ন ব্র্যান্ড বলেন, সেই ব্র্যান্ডগুলোর যে প্রিপারেশন থাকে সেটা 2-3 মাস আগে থেকেই থাকে। এবং বাংলাদেশি রাইট নাও সিচুয়েশন সব কিছু মিলিয়ে এবার হয়তো আমরা একটু প্রিপারেশন নিতে পিছিয়ে গেছিলাম, এই জন্য এখন পর্যন্ত আমরা কাজ করছি। আমি কালকেও একটা ব্র্যান্ডের প্রমোশনাল ওয়ার্কে অংশ নিয়েছি এবং ব্র্যান্ডগুলোর ফটোশ্যুটের ক্যাম্পেইনগুলো মোটামুটি ডান হয়ে গেছে। ফটোশ্যুটের যে ব্যাপারগুলো থাকে এবং ব্র্যান্ডগুলা প্রমোশনাল ক্যাম্পেইন যে কাজগুলো থাকে এগুলো মোটামুটি ডান হয়ে গেছে। বাট আরও কিছু কাজ থাকে, একদম চাঁদ রাত পর্যন্ত হয়তো স্টাইলিস্টদের কিছু ব্যস্ততা থাকে কাজের, তো ওই কাজগুলো এখন চলছে। ওকে, আমরা একটু রাকিব বাবুর ফ্যাশন জার্নিটা সম্পর্কে জানতে চাই। রাকিব বাবু ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসা কবে থেকে, এখানে আগ্রহটা কিভাবে তৈরি হয় এবং কতদিন যাবত কাজ করছেন? একটা মানুষের কথা থাকে যে এই ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে মিডিয়া ইন্ডাস্ট্রিতে একটা স্ট্রাগলের পিরিয়ড থাকে, যে দীর্ঘ একটা সময় স্ট্রাগল করতে হয়। সেই জায়গাটা আপনার কেমন ছিল, আমরা একটু গল্পগুলো শুনতে চাই। আমার সত্যি কথা যদি বলতে হয়, অনেকে হয়তো সিম্প্যাথি পাওয়ার জন্য অনেক স্ট্রাগল মোমেন্ট শেয়ার করে। তো সেই ক্ষেত্রে আমার স্ট্রাগল মোমেন্টটা অনেক হাই না, যে আমি লং টাইম ধরে স্ট্রাগল করে চলেছি, বিভিন্ন বাধা বিপত্তি মধ্যে দিয়ে চলেছি, এরকম কিছু না। আমি আমার ব্যাকগ্রাউন্ড ফ্যাশন, দেন আমি যখন কাজে এসেছি তখন প্রথম দিকে ছোটোখাটো কাজ দিয়েই শুরু করেছি। বিভিন্ন ডিরেক্টরদের হেল্প পেয়েছি, প্রডিউসারদের হেল্প পেয়েছি, বড় মডেলদের হেল্প পেয়েছি। এবং আমার কাছে মনে হয় যে এই 7 বছরের যে জার্নি, তার মধ্যে আমি 6 মান্থ হয়তো সার্চ করেছি, তারপর থেকে আমি আমার ভালো ওয়ার্কগুলো পেয়েছি এবং ডে বাই ডে আমার জার্নি আরও স্মুথ হয়েছে এবং কাজের প্যাটার্নগুলো চেঞ্জ করতে পেরেছি। জানি না যে এটাকে ব্র্যান্ডগুলো কতটুকু একসেপ্ট করেছে, আমার মনে হয় একসেপ্ট করেছে। এই জন্য হয়তো আমার চাহিদা বেড়েছে ডে বাই ডে। লাস্ট 3-4 ইয়ার্স আমাকে আর পিছনেই তাকাতে হয়নি। তাহলে আমরা বলতে পারি যে আমরা কোনো বড় সড়ো স্ট্রাগলের গল্প আপনার কাছ থেকে শুনতে পারছি না, যেহেতু এই ইন্ডাস্ট্রিতে সবাই অধিকাংশ একটু স্ট্রাগলের যে ব্যাপারটা, একেবারে যে স্ট্রাগলটা ছিল এটা ছিল আমাদের ইন্ডাস্ট্রিতে, এটা সবার ক্ষেত্রেই হয় মনে হয়, আমার ক্ষেত্রে হবে কিনা আমি জানি না। সেটা হচ্ছে যে আমাদের সিনিয়রদের একটা মানে সিক্রেট ক্রিয়েট করা, যেটাকে বলে যে একটা লাইক আমি কাজ করব, অন্য নতুনরা কেউ কাজ করতে পারবে না, ওই ধরনের একটা পলিটিক্সের মধ্যে দিয়ে যেতে হয়েছে কিছুদিন আমাকে। ওই পলিটিক্সটা এখনো আছে, যে কিভাবে সরিয়ে একজন স্টাইলিস্টকে সরিয়ে আমি কিভাবে কাজ করব। ওইটা হয়তো যদি হেলদি কম্পিটিশন হয় তাহলে ভালো, বাট আমাদের এখানে একটু আনহেলদি কম্পিটিশন হয়ে যায় মাঝে মাঝে। ওই স্ট্রাগলটা এখনো পার করতে হয়। প্রথম দিকে এটা একটু ভয়ানক ছিল, কারণ আমি এটার সাথে
প্রথম ইন্ট্রোডিউস যখন হয়েছে তখন আমার কাছে ব্যাপারটা ভালো লাগেনি, যে কেন এমন হচ্ছে আমার সাথে, আমার ওয়ার্ক আরেকজন কেন করছে। প্রথম দিকে বুঝিনি, পরে যখন আমি বুঝে গেছি ব্যাপারটা তখন আমার আর এখন খারাপ লাগে না। মানে এখন আপনি ওই পলিটিক্সটার সাথে টেকনিক্যালি হ্যান্ডেল করা শিখে গেছেন, আমি যদি শিখে বলি। গেছি, রাইট রাইট। আচ্ছা রাকিব বাবু, ফ্যাশনের সঙ্গে কি মানে ছোটবেলা থেকেই জড়িত? ফ্যাশন স্টাইল ছোটবেলা থেকে একটু চুলের স্টাইল করব, সুন্দর সুন্দর ড্রেস পরবো, ট্রেন্ডি ফ্যাশনগুলোকে ফলো করব, এগুলো কি আগে থেকে ফলো করতো কিনা? একদম ছোটবেলার কথা জানতে চাই। না, আমি আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে ছোটবেলা থেকে একটা মার্জিত পরিবেশে বড় হয়েছি। তো লাইক ফ্যামিলি থেকে একটা জিনিস পেয়েছি, যে নিজেকে প্রপার ইউটিলাইজ করা, এবং লাইক ফ্যামিলির যে ব্যাপারটা থাকে না, যে ভাই বোন যে বিষয়গুলো পাওয়া বাবা মার কাছ থেকে, তো নিজেকে প্রেজেন্টেবল তৈরি করা, কিভাবে কোন প্রোগ্রামে কিংবা কোথায় কি পড়ছি, এই জিনিসগুলো আমি ফ্যামিলি থেকে অলরেডি ছোটবেলা থেকেই পেয়ে এসেছি। তারপরে তো ফ্যাশন ডিজাইনিং এর পড়াশোনা, দেন তারপরে ওখান থেকে আরো আমার কাছে মনে হয়েছে যে আমি আরো বেশি শিখতে পেরেছি, আমার শেখার পরিধি আরো স্ট্রং হয়েছে, এবং যখন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসছি তখন আমার কাছে এটা ইজি হয়ে গেছে। ওকে, আমরা একটা বিষয় একটু জানতে চাই যে যখন আপনার কাছে একটা কাজ আসে, সেটা একটা ফ্যাশন ব্র্যান্ডের থ্রুতে কিংবা একটা হাউসের থ্রুতে, এভাবে হয় আমি যদি ভুল না করে থাকি, সেক্ষেত্রে আপনার প্রথম থেকে কাজটা ডান করা পর্যন্ত কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হয় এবং কি কি করতে হয়, আমরা যদি একটু শুরু থেকে জানতে চাই। আপনি যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের, যদি আমি একটা ফটোশুটের কথাই বলি, একটা ব্র্যান্ডের একটা মডেলের মাথার হেয়ার স্টাইল, মানে চুলের হেয়ার স্টাইল থেকে শুরু করে পায়ে কোন ধরনের জুতা সে পরবে ড্রেসের সাথে, তো আমাদেরকে ওই প্রত্যেকটা প্রপার বিষয়ই আমাদেরকে মাথায় রাখতে হয়, এবং মেকআপ গেট আপে একটা মডেলকে প্রপার তৈরি করার যে জার্নিটা থাকে, ওইটা স্টাইলিং এর একটা মানে সবচেয়ে বড় পার্ট। এবং তারপরে আমরা যখন ডিরেকশনে চলে যাচ্ছি, যে এক্সপ্রেশনে কি যাবে, এক্সপোজ কি করবে, সে হাঁটবে কিভাবে, বসবে কিভাবে, কথা বলবে, কিংবা লাইক তার এক্সপ্রেশন কি হবে, ওটা পুরোপুরি ডিরেকশনের একটা পার্টে চলে যায়। কিন্তু স্টাইলিং এর পার্টটা হচ্ছে প্রথম থেকে আমরা যেটা করি সেটা হচ্ছে যে একদম সে রেডি হওয়া থেকে শুরু হয়, যে তার মেকআপ থেকে শুরু করে সে একদম ওই ড্রেসের সাথে কি ধরনের শুজ ক্যারি করছে। ইভেন এটা হচ্ছে একটা ছেলের ক্ষেত্রে হয়, মেয়েদের ক্ষেত্রে আরো ইউটিলাইজ বেশি করতে হয় আমাদেরকে। সেক্ষেত্রে দেখা গেল যে তার জুয়েলারি সেগমেন্ট কি হবে, তার ড্রেসের, যদি ড্রেসের ক্ষেত্রে হয় তাহলে তার জুয়েলারি সেগমেন্ট থেকে, মেকআপ থেকে শুরু করে, হেয়ার স্টাইল থেকে শুরু করে, তার আপাদমস্তক, নেল পলিশ কি হবে, সবকিছুই আমাদেরকেই দেখতে হয়। মেকআপ আর্টিস্ট আমাদের একটা বড় সাপোর্ট করে, বাট আমরা তাদেরকে ওই সাপোর্টটা আবার দিয়ে দিই যে কি চাচ্ছি আমি, আমার স্টাইলিংটা কি হবে, সেগমেন্টটা কি হবে, আর এই স্টেটমেন্টটা কোথায় দাঁড়াবে। ওকে, সেই জায়গাতেই আমি যদি একটু বলি যে ধরেন একটা ফটোশুট হবে, এইটার পেছনের যে এনভায়রনমেন্ট, সেইটার সাথে ড্রেসের বা মডেলের কম্বিনেশন, এই বিষয়টা কি ম্যাচ করতে হয় কিনা, বা এই বিষয়গুলো আপনাকে চিন্তা করতে হয় কিনা? এটা তো ডেফিনেটলি একটা মডেল, আমি যেমন একজন মডেলের পরিপূরক, একটা মডেলও আমার পরিপূরক, তো ওই বিষয়গুলো ডেফিনেটলি মাথায় রাখতে হয়। ওকে, আচ্ছা আমি একটু যারা এই ইন্ডাস্ট্রিতে নতুন করে আসতে চাই, আমি তাদের বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। আপনি মোটামুটি দীর্ঘদিনের পথ চলা আপনার, সেই জায়গা থেকে আমি একটু জানতে চাই যে যারা মডেল হতে চায়, নতুন নিউ কামার আসবে চিন্তা করছে, বা আপনার মতো একজন ফ্যাশন ডিজাইনার, কোরিওগ্রাফার হতে চায়, সেক্ষেত্রে তাদের কোন কোন স্ট্র্যাটেজি ফলো করতে হবে, তাদের জন্য কি কি সুযোগ আছে? আমি নতুনদের ক্ষেত্রে সবসময় বলি, আমি যেহেতু ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করি, ভিজুয়াল ইন্ডাস্ট্রিতে একটু কম কাজ করা হয় আমার, তো সেই জায়গায় ফ্যাশন মডেলদের ক্ষেত্রে যোগ্যতার প্রশ্নটা একটু ডিফারেন্ট, যে এখানে হাইটটা খুব ম্যাটার করে। হাইট, হ্যাঁ, আমি ইন্টারাপ্ট করলাম, সরি। এটা হচ্ছে র্যাম্প ওয়ার্ক এবং ফটোশুট দুইটার ক্ষেত্রে কি হাইটটা ম্যাটার? ডেফিনেটলি ম্যাটার করে, বিকজ অফ আমাদের ফ্যাশন মডেল যারা আছে, আপনি দেখবেন মেয়েরা ম্যাক্সিমামই 5'6" এর উপরে, আর ওই ক্ষেত্রে ছেলেরা যদি 5'11" কিংবা 6 ফিট না হয়, তাহলে ম্যাচিংটা প্রপার হয় না। এবং একটা শ্যুটের ক্ষেত্রে আপনি সিঙ্গেল একটা শ্যুট করছেন, আপনার হাইট কিন্তু ম্যাটার করবে না। ঠিক এই আপনি যখন আরেকজন অনেক টল একটা মডেলের সাথে আপনি দাঁড়াচ্ছেন, তখন কিন্তু ওইটা অনেক ম্যাটার করে, দেখতে খারাপ দেখায়, অনেক কিছুই আছে।
তো একটা মডেলের ইন্ডাস্ট্রিতে আসার আগে গ্রুমিংটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, হাইটের ব্যাপার যেটা, এটা তো আল্লাহ প্রদত্ত, হয়তো বা কিছু এক্সারসাইজ করে অল্প একটু বাড়ানো সম্ভব, এটা মনে হয় খুব বেশি কাজে দেয় না। সেক্ষেত্রে আপনার প্রথম যে কনফিউশনটা আপনি ক্লিয়ার করলেন, এটাতে যদি আমি বলি একজনের হাইট যদি খুব ভালো না হয়, সেক্ষেত্রে কি মডেল হতে পারবে না সে? না, আমার তো মনে হয় যে মডেলের তো অনেক সেগমেন্ট আছে, হ্যাঁ, লাইক ফ্যাশন মডেলই কেন হতে হবে? ওকে ওকে। ভিজুয়াল তো আছে, ভিজুয়ালি কিন্তু হাইট ম্যাটার করে না। ভিজুয়াল মডেলিং, টিভিসি ওবিসি থেকে শুরু করে অনেক কিছুই আছে, সে সেখানে কাজ করতে পারে। ফটোশুটের ওখানেও কিন্তু অনেক পার্ট আছে, ওকে। কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রির একটা পার্ট হচ্ছে যে ব্র্যান্ড ফটোশুট, মানে লাইক কাপড়ের ব্র্যান্ড বলেন, জুয়েলারির ব্র্যান্ড বলেন, জুতার ব্র্যান্ড বলেন, অনেক ব্র্যান্ড আছে। তো এই জায়গাতে এই জায়গায় আসতে গেলে 3-4টা জিনিস তো আপনাকে মেনটেন করতেই হবে। হাইটটা তো মেনটেন করতেই হয়, তার সাথে আপনার গ্রুমিংটা খুব ইম্পর্ট্যান্ট। শিখে আসাটা খুব জরুরি, কারণ এখন কম্পিটিশন অনেক হাই, বিগার প্ল্যাটফর্মে এখন কম্পিটিশন। সো শিক্ষাটা আসাটা খুব জরুরি। একটা সময় উপযোগী প্রশ্ন, আমি মনে করি যে এটা অনেকের মধ্যেই আছে এবং এই প্রশ্নটা অনেকের মধ্যেই কাজ করেছে, সেটা হচ্ছে যে বর্তমানে এআইটা যেভাবে গ্রো করছে, আমরা অনেক ব্র্যান্ডেরই দেখেছি যে অনেক ফটোশুট বা অনেক ভিডিও এআই দিয়ে করে ফেলছে, অনেক নামি দামি ব্র্যান্ড। সো সেই জায়গা থেকে এই ফ্যাশন ইন্ডাস্ট্রিটা কতদূর রান করবে, মডেলদের ফিউচার কি যাচ্ছে? এই কথার অ্যানসারটা আমি ইন্টারাপ্ট করেই করছি। এআই ডেফিনেটলি আমাদের কাজের ব্যাপারে হেল্প করছে, কিন্তু আপনি এআই কিন্তু এআই কে পছন্দ করেন, এটা আপনি জানেন মেবি, ঠিক আছে? এআই আমাকে পছন্দ করে, আমার নির্দেশনা পছন্দ করে। আপনি এআই একটা ক্যাম্পেইন আপনি রিলিজ করেন, আর আরেকটা আপনি হিউম্যান বিং দিয়ে, মানে মানুষ দিয়ে আপনি একটা ক্যাম্পেইন রিলিজ করেন। এআই কিন্তু ওই যে এআই এটাকে মেনটেন করছে, ওইটা কিন্তু হচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করবে, এটাকে এক্সপ্লোর করবে, ওই জিনিসটাকে কিন্তু এক্সপ্লোর করবে না। তো আপনি মানুষ ছাড়া মানে একটা মানে আপাদমস্তক মানুষ ছাড়া আপনি ক্যাম্পেইন প্রপার রান করা আপনার পক্ষে কখনোই সম্ভব হবে না। তাহলে এই জায়গা থেকে একটা নিশ্চয়তার জায়গা আছে যে এই ইন্ডাস্ট্রিকে বিট করতে পারছে না এআই। না, সম্ভব না এটা। এআই আমাকে হেল্প করছে, এআই এর হেল্প নিয়ে আমি অনেক কিছু করতে পারছি। আমি বিশ্বায়নের যুগে এআই যদি না থাকতো তাহলে আমি এত আগাতে পারতাম না। এআই ডেফিনেটলি আমার পরিপূরক, বাট এআই আমি ছাড়া অচল। আমার ব্রেইন ছাড়া এআই চলবে কি করে? আপনি একটা এআই রিলিজ করলেন, আপনি ওটাকে তো পরিচালনা করতে হবে, তো ওখানে তো আপনার হিউম্যান বিং এর ব্রেইনটাই ইম্পর্টেন্ট। এআই আসলে এআই বানিয়েছে কে? অবশ্যই মানুষ। তাহলে ওকে, আমরা একটু বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে চাই যে এটা আপনার মতে এখন যে জায়গায় লিড করছে সেটা কতটুকু এগিয়ে আছে বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যদি আমি বলি, এবং এটার সাথে যে প্রশ্নটা যুক্ত হয় সেটা হচ্ছে যে ইন ফিউচার বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিটা কোন জায়গায় যেতে পারে বলে আপনি মনে করছেন 5 বছর বা 10 বছর? আমি এখন রাইট নাও যেটা আমি মনে করছি, আমাদের মানে লাইক এই সময়টা আমরা একটা ক্রাইসিস মোমেন্ট পার করেছি, দেশের অর্থনৈতিক বলেন, বিশ্ব অর্থনীতি বলেন, তো সব জায়গা থেকে এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটা ইম্প্যাক্ট পড়েছে বা পড়বে। কিন্তু যদি আমি এইটার বাইরে বলি তাহলে ডেফিনেটলি আমরা যতটুকু এগিয়েছি ফ্যাশন ইন্ডাস্ট্রি, আপনি যদি 90s এর কথা বলেন, 90s এর ইতিহাস আমরা শুনেছি, আমরা 2000 এর ইতিহাস শুনেছি, এখন একবিংশ শতাব্দীর এমন একটা পর্যায়ে আমরা অবস্থান করছি যেটা অনেক বিশ্বায়ন অনেক এগিয়ে গেছে, মানে ওয়ার্ল্ড আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে। বাট রাইট নাও আমাদের মানে এখন যে পজিশনে আমরা আছি বা আমাদের এখনকার নতুন ভাবে যেটা শুরু হয়েছে, কিংবা আমাদের যদি আপনি গভর্নমেন্টের কথাই বলেন, নিউ গভর্নমেন্ট নিউ হোপ, তো আমরা চিন্তা করি যে ডেফিনেটলি আমরা এগিয়ে যাব। আর আমরা বিশ্বায়নে আমরা যতটুকু এগিয়েছি, আমরা এখন অলরেডি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করছি এবং আমরা মনে হয় আরো ভালো করবো ইনশাআল্লাহ ফিউচারে। ওই যে আপনি যেটা প্রথম দিকে বললেন যে সুস্থ প্রতিযোগিতা যদি থাকে আমাদের নিজেদের ইন্ডাস্ট্রির মানুষের মধ্যে, তাহলে মনে হয় এটা আরো ভালো কিছু করা না, এখানে তো ধরেন আমরা একটা কনজারভেটিভ কান্ট্রিতে বসবাস করি, আমরা চাইলেও ফ্যাশন ইন্ডাস্ট্রিকে নিয়ে অনেক এক্সপ্লোরিং ওয়ার্ক করতে পারি না, আমরা অনেক কিছু মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হয়। কিন্তু সামনে অদূর ভবিষ্যতে আমরা চিন্তা করি যে আমাদের ফ্যাশনকে আমাদের প্রত্যেকটা পার্টকে আমরা তুলে ধরতে চাই এবং ওইভাবে কাজ করতে চাই।
এক্সপ্লোর করার ক্ষমতাটা যেন আমাদের আরো হাই থাকে, কোথাও যেন বাধা বিপত্তি না থাকে। কালচার এবং আমাদের ফ্যাশন সেগমেন্ট এবং স্টেটমেন্টটাকে যদি আমরা ব্লেন্ড করে কাজ করতে পারি, তাহলে ডেফিনেটলি আমরা বিশ্বায়নকে এবং ওয়ার্ল্ডে আমরা আমাদের ফ্যাশনকে আরো ভালোভাবে এক্সপ্লোর করতে পারবো। ওকে ওকে, আমরা আপনার অনেক কাজ দেখেছি, আপনি অনেক অভিনেতা অভিনেত্রী পাশাপাশি মডেলদের সঙ্গে কাজ করেছেন। তো সেই জায়গা থেকে আমি যদি ভুল না করে থাকি, আপনার বিদ্যাসিনা মিম আপুর সঙ্গে কাজ করা হয়েছে, নোবেল ভাইয়ের সঙ্গে কাজ করা হয়েছে। আমরা দুজনের সঙ্গে দুটো ছোট ছোট এক্সপিরিয়েন্স আপনার কাছ থেকে শুনতে চাই, যে দারুণ কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা মিম আপুর সঙ্গে বা নোবেল ভাইয়ের সঙ্গে। দুইজনের সাথেই তো অনেক কাজ করেছি, তো সেক্ষেত্রে ছোটখাটো এক্সপেরিয়েন্স দুইজনের সাথেই থাকে। নোবেল ভাই এক রকমের মানে হচ্ছে যে পার্সোনালিটির মানুষ, মিম আরেক ধরনের পার্সোনালিটির মানুষ। মিম বিদ্যাসিনা মিম হচ্ছে আমার কাছে একজন খুব ভালো ওয়ার্ক পার্টনার মনে হয়, বন্ধুত্বের জায়গা থেকে ও খুব কোঅপারেটিভ, কাজের ক্ষেত্রে খুব বন্ধুত্বপূর্ণ আচরণ তার, এবং একটা কাজকে কিভাবে সুন্দরভাবে একসাথে কলাপ করে ওটাকে ডান করা যায়, এটা মিমের মধ্যে আমি বরাবরই পেয়েছি। বিদ্যাসিনা মিম আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ওয়ান অফ দ্য ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করার মতো একজন মডেল, এবং আমার কাছে ওর মডেল অভিনেত্রী দুইটাই আমার কাছে ভালো লাগে। একজন অভিনেত্রী হিসেবে সবগুলো গুণ ওর মধ্যে আছে, যেটা হয়তো বাংলাদেশ ওকে তুলে ধরতে পারেনি। এটা আমি বলবো বাংলাদেশ চলচ্চিত্রের একটা দুর্বলতার জায়গা, যে মিমকে প্রপার ইউটিলাইজ করতে পারেনি। আর যদি কিছু ভালো ফিল্মও ও দিয়েছে, বাট আরো দেওয়ার জায়গা আছে বা দিতে পারে, ওনার ওই পরিমাণ ক্যাপাবিলিটি মানে আছে, কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রি ওকে প্রপার ইউটিলাইজ করেছে এবং ইউটিলাইজ করে যাচ্ছে। এবং ও একজন মডেল হিসেবে যখন আপনি দেখেন ও লাক্সের দীর্ঘ সময়ের হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর? বিকজ অফ ও ওই ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছে, নিজেকে ফিটনেসের সাথে, নিজের সৌন্দর্যের সাথে এবং নিজের বুদ্ধিমত্তার সাথে। আমার কাছে মনে হয় মিম বোল্ডলি বিউটিফুল, এক কথায়। আর যদি নোবেল ভাইয়ের কথা বলেন, নোবেল ভাই আমার সাথে হয়তো একটা জেনারেশন গ্যাপ নোবেল ভাইয়ের আছে, কিন্তু নোবেল ভাই ওই জেনারেশন গ্যাপের কথা মনে করায় না যখন একসাথে কাজ করি, মিশে যায়। এবং আমি কি চাই সেটা সবসময় সে মূল্যায়ন করে, এবং উনি খুব উদার মনের মানুষ। এবং নোবেল ভাইয়ের সাথে কাজ করতে যে আমি অনেক শিখেছি, কিভাবে মানে একটা স্টেটমেন্টকে একটা সেগমেন্টে পরিণত করা যায়, কিংবা একটা সেগমেন্টকে একটা স্টেটমেন্টে কিভাবে পরিণত করা যায়, এটা নোবেল ভাইয়ের কাছ থেকে শেখা এবং কাজ করতে করতে শিখেছি। এবং উনি কর্পোরেটলি নিজেকে হ্যান্ডেল করে, ফ্যাশন ইন্ডাস্ট্রিকে লিড করে, নিজেকে আজকেও এখনো নাম্বার 1 পজিশনে ধরে রাখাটা দীর্ঘ 30 বছর, আর মানে এটা 30 বছরের অধিক সময় আমার মনে হয় এটা নট সো ইজি ফর এভরিওয়ান। তো ওই জিনিসটা নোবেল ভাইয়ের কাছ থেকে আমি শিখেছি। আমি নিজেও কর্পোরেটে কাজ করি, এবং আমার কাছে মনে হয় নোবেল ভাই সবসময় বলেছিলেন যে কর্পোরেটটা কখনো ছেড়ো না, কর্পোরেটটাকে ধরে রেখে এই ইন্ডাস্ট্রিতে কাজ করো। তো ওই জিনিসটা আমি ওনার কাছ থেকে শিখেছি। এবং নিজেকে বিকিয়ে দিয়ে না, ভাইরাল হওয়ার পিছনে দৌড়াইও না, এটা কোয়ালিটিফুল কাজের পিছনে দৌড়াও, তোমাকে তোমার ইন্ডাস্ট্রি চিনে নিবে। তোমার ইন্ডাস্ট্রি কি তোমার তুমি তো আমাকে সবসময়, আমি একটা জিনিস নিজেই মানি যে আমি তো একদম মানে নিজেকে সারা বাংলাদেশ বা ওয়ার্ল্ডের কাছে ফেমাস করার জন্য ইন্ডাস্ট্রিতে আসিনি, আমি ক্যামেরার পিছনে কাজ করার জন্য এসছি। তো ক্যামেরার পিছনে আমি কতটা ভালো করতে পারলাম, আমি আমার কাজের পরিচয় এবং আমি আমার কাজের মধ্যে ব্যস্ত চাই, নিজেকে দেখিয়ে না, নিজেকে ভাইরাল করে না, আবার নিজেকে উদ্ভট কোনো আচরণের মাধ্যমে তুলে ধরতে চাই না দর্শকের কাছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি আর বাড়াচ্ছি না এই বিষয়টাকে, আমার মাথায় অন্য কিছু আসছিল। যাই হোক, আমরা একটু রাকিব বাবুর কাছে জানতে চাই যে রাকিব বাবুর কোনো ড্রিম প্রজেক্ট আছে কিনা, সেটা হতে পারে দেশে বা দেশের বাহিরে, এবং ড্রিম কোনো মডেল আছে কিনা যার সঙ্গে কাজ করতে চায় রাকিব বাবু, দেশের বাইরে অবশ্যই। আমার মডেল তো অনেক পছন্দের মডেল আছে যারা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করে। আমি ভিক্টোরিয়া সিক্রেট দেখি, আমি অনেক বড় বড় শো দেখি, আমি গুচি শো দেখি, আমি লাইক ধরেন যদি বলেন ভার্চুয়াসি শো গুলো দেখা হয়, অনেক বড় বড় শো দেখি।
তো ওই শোগুলার অনেক মডেলই আছে যাদেরকে আমার খুব পছন্দ, কিন্তু তার বাইরেও কিছু সেলিব্রিটি আছে যারা মডেলিংও করেন এবং তারা ক্ষেত্রে সেলিব্রিটি, যেমন অ্যাঞ্জেলিনা জলি, দেন শি ইজ এ ভেরি ফেমাস অ্যাক্টর হলিউড এবং অলসো গুড মডেলস। এবং তারপরে ধরেন যদি আপনি ইন্ডিয়ার কথা ধরেন, আমাদের পার্শ্ববর্তী দেশ বলিউডের কথা বলেন, বলিউডে ঐশ্বরিয়া রায় বচ্চন, তারপরে প্রিয়াঙ্কা চোপড়া, অনেক ফেমাস আছে যাদের আমার খুব ভালো লাগে, দীপিকা পাডুকোন। আমার অনেকের সাথে কাজের ইচ্ছা আছে। হোপসো বলিউডের কিছু ওয়ার্ক আমার ফিউচারে করাও হবে। প্রপোজাল এবং সময় সুযোগ এবং আমার সবকিছু মিলিয়ে যদি ব্যাটে বলে মিল থাকে, আমি এই বছরে হয়তো ইন্টারন্যাশনাল কিছু ওয়ার্ক করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দারুণ কিছু কাজ মানে রাকিব বাবুর মাধ্যমে ইন্টারন্যাশনাল দারুণ কিছু কাজ আমরা দেখবো হয়তো ইনশাআল্লাহ ফিউচারে। ওকে, আমি আপনার কাছ থেকে একটা ছোট্ট সংজ্ঞা নিতে চাই। ফ্যাশনের বা স্টাইলের সংজ্ঞা আমার মনে হয় যে এক একজনের কাছে এক এক রকম, এক একজন এক এক রকম ভাবে উপস্থাপন করে। সেক্ষেত্রে রাকিব বাবু ফ্যাশনকে কিভাবে বিশ্লেষণ করবে যদি একটু শর্ট করে বলে? রাকিব বাবুর কাছে ফ্যাশন কি? আমি প্রশ্নটা আরেকটু সহজ করে দিই। তো আমার কাছে ফ্যাশন ব্যাপারটা হচ্ছে যে একটা স্টেটমেন্টের সাথে, একটা যুগের পরিবর্তনের সাথে সেটাকে ধারাবাহিকভাবে পরিবর্তন করাটাই হচ্ছে যে ফ্যাশনের একটা সেগমেন্ট বলতে পারেন। ওকে, রাকিব বাবু যখন একটা ক্লায়েন্টের সঙ্গে কাজ করে কোন বিষয়গুলো মাথায় রাখে, মানে কোন কোন বিষয়গুলোকে সব থেকে বেশি গুরুত্ব দেয়? আমি ক্লায়েন্টের সাথে আগে মিটিং করি যে উনি আসলে কি চাচ্ছেন। কোনো সময় আমি এরকম হয়েছে যে আমি ক্লায়েন্টকে আমি আমার থিওরিটাকে চাপিয়ে দিয়েছি, কিংবা আমি আমার লাইক থিমটাকে চাপিয়ে দিয়েছি, এরকম কখনো ঘটেনি। আমি ক্লায়েন্টকে সবসময় বলে এসেছি যে আপনি কি চাচ্ছেন। ওই চাওয়ার সাথে আমার স্টেটমেন্টকে আমি সবসময় ব্লেন্ড করার ট্রাই করেছি। সেই জায়গা থেকে তো ক্লায়েন্ট অবশ্যই আপনার কাজকে পছন্দ করেছে, আমরা এটা বলতেই পারি। দ্যাটস ওয়াই রাকিব বাবু আমি আছি। আচ্ছা, যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চায় নতুনদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? একদম অ্যাজ এ মডেল এবং অ্যাজ আ কোরিওগ্রাফার, ফ্যাশন ডিজাইনার, তাদের জন্য পরামর্শ কি থাকবে? আমি যেটা বলি যে এই তিনজনের জন্য একটাই পরামর্শ, সেটা হচ্ছে যে শিখে আসুন। শিখে আসলে এক্সপ্লোর করতে ভালো হবে, বেশি স্ট্রাগল করতে হবে না। স্ট্রাগলের ওই ইমোশনাল গল্প শুনিয়ে নিজেকে ভাইরাল করে একটা জায়গায় নিয়ে যেতে হবে না। বিশেষ করে যদি মডেল হয় তো গ্রুমিং এর জন্য অনেক ভালো ভালো ইনস্টিটিউট আছে, গ্রোমার আছে, বাংলাদেশের অনেক ভালো ন্যাশনাল ডিরেক্টর আছে, তারা আপনাকে প্রপার মডেল হতে হেল্প করবে। আর ডিজাইনিং তো একটা লং জার্নি, পড়াশোনা, ওটা কমপ্লিট করে আসাটাই বেটার। আর যদি স্টাইলিং বা কোরিওগ্রাফির ক্ষেত্রে বলি, এটা যদি ফ্যাশন ব্যাকগ্রাউন্ডের হয় তাহলে আমার জন্য আমার মনে হয় যে আমি যে স্টেটমেন্ট ফলো করি সেটা ইজি হয়। হঠাৎ করে আপনি একটা প্রফেশন থেকে নিজেকে স্টাইলিস্ট দাবি করলেন এবং স্টাইলিং শুরু করে দিলেন, ওইটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। ওইটার আমি খুব মানে বলতে পারেন যে আমি সমালোচনার দৃষ্টিতেই দেখতে চাই, যে ওইটা কোনো ভালো পজিশন আপনাকে দিবে না, আপনাকে লং জার্নিতে হেল্প করবে না। এই ইন্ডাস্ট্রিটাতে গিভ অ্যান্ড টেকের একটা ব্যাপার থাকে, হ্যাঁ। সো এই ব্যাপারটাকে রাকিব বাবু যদি বিশ্লেষণ করে বাংলাদেশের পার্সপেক্টিভে, রাকিব বাবু কি বলবে? গিভ অ্যান্ড টেক ব্যাপারটা নট অনলি ফ্যাশন ইন্ডাস্ট্রি অর মিডিয়া ইন্ডাস্ট্রি অর লাইক কর্পোরেট ইন্ডাস্ট্রি, গিভ অ্যান্ড টেকটা পুরোপুরি আমার কাছে মনে হয় যে আপনার উপরে ডিপেন্ড করছে। আপনি কিভাবে এক্সপ্লোর করছেন, আপনি কি চাচ্ছেন, এটার উপরে ডিপেন্ড করে। আপনার কাছ থেকে একটা মানুষ কিছু চাইতেই পারে, আপনি ওটাকে অ্যাভয়েড করবেন কি ওটাকে অ্যাকসেপ্ট করবেন, এটা তো একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি গিভ অ্যান্ড টেকের ব্যাপারটাতে বিশ্বাসী না। আপনার যোগ্যতাই আপনাকে একটা সময় ভালো একটা পজিশনে পৌঁছে দিবে। অবশ্যই অবশ্যই নিজের ব্যক্তিত্বকে ধরে রেখে সেই জায়গাটা তৈরি করতে হবে। অবশ্যই। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা রাকিব বাবুর সঙ্গে একটা ছোট্ট র্যাপিড ফায়ার খেলবো। ছোট্ট কিছু প্রশ্নের মাধ্যমে রাকিব বাবুর কাছ থেকে জানার চেষ্টা করবো তার পছন্দের অপছন্দের জিনিসগুলো। সো চলুন আমরা একটু জেনে নিই তার কাছ থেকে পছন্দের এবং অপছন্দের জিনিসগুলো। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে দেশ বা দেশের বাহিরে আপনার পছন্দের হিরো বা হিরোইনকে? দেশে তো বিদ্যা সিনহা ম্যাম, ওকে আমার খুব পছন্দ। হিরো তো বাংলাদেশে অনেক হিরোই আছে। যদি সিনেমার হিরোর কথা বলেন তো শাকিব খান তো ডেফিনেটলি নাম্বার ওয়ান। শাকিব খানের পরে যদি
মানে লাইক কারো কথা বলেন, তাহলে নতুনরা যারা আসছে অনেকের নাম বলতে হয়, না বলি। ওকে, আমি রাকিব বাবুর কাছ থেকে জানতে চাই যে ফ্যাশন অ্যাক্সেসরিজের মধ্যে রাকিব বাবুর যে দুটা জিনিস খুব পছন্দের এবং সবসময় ক্যারি করেন। ডায়মন্ড ইয়ারিং। ডায়মন্ড ইয়ারিং। আচ্ছা, রাকিব বাবুর পছন্দের মুভি আরেকটা শুনবো আমরা। রাকিব বাবুর পছন্দের মুভি দেবদাস। দেবদাস। কেন ভালো লাগে দেবদাস? শরৎচন্দ্রের এই উপন্যাসটাকে আমার কাছে মনে হয়েছে যে লাক্সারি একটা ভাইব দিয়েছিলেন সঞ্জয় লীলা বানসালীজি। পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা রাকিব বাবুর? সমুদ্র। কাকে বেশি ভালোবাসেন? দুইজন মানুষ, রাকিব বাবুর বাবা, মা, একজনের কথা শুনবো। বাবা তো নাই, বাবা অনেক আগে এক্সপায়ার্ড। মা আছেন, মাকে ভালোবাসি। আচ্ছা, রাকিব বাবু বিয়ে কবে করছেন? এটা খুব কমপ্লিকেটেড কোশ্চেন। না, আমরা একটু শুনি যে একটা সম্ভাব্য ধারণা, চিন্তা ভাবনা করছেন, এখনো ভাবাই হয়নি, কিছু একটা তো শুনতে চাই। ভাবিনি এখনো চিন্তা ভাবনা করা হয়নি। সেক্ষেত্রে রাকিব বাবুর জীবন সঙ্গী হিসেবে কেমন মানুষকে রাকিব বাবু খুঁজছেন মনে মনে? অবশ্যই। এটাও হচ্ছে কমপ্লিকেটেড। আসলে আমি শুধু খুঁজছি এরকম অ্যান্সার আমি দিতে চাই না, আমাকেও তো ভালো লাগতে হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। বাংলাদেশের একটা জিনিস আমি খুব অ্যাভয়েড করি যে আমার সবসময় একজনকে ভালো লাগতে হবে কেন, আমাকেও তো আরেকজনের ভালো লাগতে হবে। অবশ্যই অবশ্যই। তো সেই ক্ষেত্রে ওই জিনিসটাতে আমি প্রায়োরিটিস করি। ওকে, রাকিব বাবু নিজেকে ভবিষ্যতে কোথায় দেখতে চাচ্ছে, আল্লাহ পাক যদি বাঁচায় রাখে আগামী 5 বছর বা 10 বছর পরে? ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। যাই হোক, আমরা রাকিব বাবু সম্পর্কে জানার চেষ্টা করছিলাম। আজকের মতো সঠিক বিদায় নিব রূপালী পডকাস্ট থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই রূপালী পডকাস্টের সঙ্গে যুক্ত থাকবেন। শেষ মুহূর্তে রাকিব বাবুর কাছে আসতে চাই, রূপালীর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। রূপালী পডকাস্টে আমাকে আপনি হচ্ছে ইনভাইট করেছেন, এটার জন্য ধন্যবাদ। এবং আমার ভালো লেগেছে আপনার পুরো ইনফরমেন্ট, কোয়েশ্চেন, অ্যান্সার, এভরিথিং। আর দর্শকদের একটাই বলার, সুস্থ ধারার বিনোদনের সাথে থাকুন। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম।